ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সামনে এমন একটি বিষয় উপস্থাপন করব যা বর্তমান বিশ্বে আলোচিত ও আলোড়িত বিষয়গুলির মধ্যে অন্যতম, জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। Right now, we're facing a man-made disaster of global scale, our greatest threat in thousands of years, climate change. If we don't take action, the collapse of our civilizations. বিশেষজ্ঞরা দেখেছেন অতীতে বহুবার পৃথিবীর জলবায়ু পরিবর্তিত হয়েছে, কিন্তু সেই পরিবর্তন হয়েছে প্রাকৃতিক কারণে এবং অধিকাংশ সময়ই তা এত ধীর গতিতে হয়েছে যে তার সঙ্গে জীবকুলো ধীরে ধীরে নিজেদের মানিয়ে নিতে পেরেছে। আর যেসব ক্ষেত্রে জলবায়ুর এই পরিবর্তন দ্রুত হয়েছে সেই সব ক্ষেত্রে বিশ্বের উপর চরম বিপর্যয় নেমে এসেছে। জীবকুলের সিংহভাগই তখন ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সমগ্র পৃথিবী এরকম এক চরম পরিস্থিতির সম্মুখীন হয়েছে। পৃথিবীর জলবায়ু এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে, আর সবচেয়ে আশঙ্কার কথা এই যে এই পরিবর্তন হচ্ছে প্রাকৃতিক কারণে নয়, মানুষের বিবেচনাধীন ও অপরিণামদর্শী আচরণের জন্য। দীর্ঘমেয়াদী জলবায়ু পরিবর্তনের প্রাকৃতিক কারণসমূহ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, স্বল্পমেয়াদী জলবায়ুর পরিবর্তনে মানুষের ভূমিকাও কম নয়। তাই জলবায়ু পরিবর্তনের কারণসমূহকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটি প্রাকৃতিক কারণ ও অপরটি মনুষ্য সৃষ্ট কারণ। প্রাকৃতিক কারণগুলিকে আবার দুটি ভাগে ভাগ করা যায়, একটি মহাজাগতিক, অন্যটি পার্থিব। মহাজাগতিক কারণের মধ্যে প্রথমেই বলবো পৃথিবীর অক্ষের কৌণিক পরিবর্তন। পৃথিবীর অক্ষটি একটি উলম্ব কাল্পনিক রেখার সাপেক্ষে একটি নির্দিষ্ট কোণে হেলে অবস্থান করে। বর্তমানে পৃথিবীর অক্ষটি 23.5 ডিগ্রি কোণে হেলে অবস্থান করছে, অর্থাৎ পৃথিবীর অক্ষটি তার কক্ষপথের সঙ্গে বা কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে অবস্থান করে। তবে পৃথিবীর এই অক্ষটি একই কৌণিক মানে সবসময় হেলে থাকে না। এই অক্ষটি সুদীর্ঘ 40,000 বছরের ব্যবধানে 22 ডিগ্রি থেকে 25 ডিগ্রি পর্যন্ত কৌণিক মানের পরিবর্তন ঘটায়। পৃথিবীর অক্ষটির কৌণিক মান যখন 22 ডিগ্রিতে পৌঁছায় তখন পৃথিবীর শীত ও গ্রীষ্মের তীব্রতা কম হয়। অপরদিকে অক্ষটির কৌণিক মান সর্বাধিক অর্থাৎ 25 ডিগ্রি পর্যন্ত হলে শীত ও গ্রীষ্মের তীব্রতা বাড়ে, যা জলবায়ু পরিবর্তনে সহায়ক হয়। এখন বলবো পৃথিবীর কক্ষপথের পরিবর্তন। বর্তমানে পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার হলেও এর আকৃতি পরিবর্তনশীল। এই কক্ষপথটি 1 লক্ষ বছর ব্যবধানে বৃত্তাকার অবস্থান থেকে অতি উপবৃত্তাকার কক্ষপথে পরিবর্তিত হয়। পৃথিবীর কক্ষপথ বৃত্তাকার হলে এর সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় 0.014% বেড়ে যায়। আবার এর কক্ষপথটি যদি উপবৃত্তাকার হয় তবে সৌরশক্তি গ্রহণের পরিমাণ বর্তমানের তুলনায় প্রায় 0.17% কমে যায়, ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এখন বলবো সৌরশক্তির হ্রাস বৃদ্ধির কথা। সৌরশক্তির মাত্রা সৌর কলঙ্কের মাত্রার উপর নির্ভরশীল। 40 বছর ও 11 বছর ব্যবধানে দুটি ভিন্ন সৌর কলঙ্ক চক্র সম্পন্ন হয়। সৌর কলঙ্কের উপস্থিতির কারণে সৌর ধ্রুবক বা সোলার কনস্ট্যান্টের পরিবর্তন হয়, ফলে পৃথিবীর জলবায়ুরও পরিবর্তন সূচিত হয়। 1645 সাল থেকে 1730 সাল পর্যন্ত সৌর কলঙ্কের মাত্রা কম থাকায় ওই সময়ে ক্ষুদ্র হিম যুগের সূচনা হয়। 30 লক্ষ বছর পূর্বে সৌরশক্তির পরিমাণ কমে যাওয়ায় পৃথিবীতে আগত সৌরশক্তির তাপীয় ফলের পরিমাণ বর্তমানে আগত সৌরশক্তির তাপীয় ফল বা ইনসোলেশনের পরিমাণ অপেক্ষা প্রায় 40% কম ছিল। এই ঘটনা পৃথিবীর জলবায়ু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এখন বলবো সূর্যের অনুসূর অবস্থানের পরিবর্তন। সূর্যের আপাত অবস্থান পৃথিবীর উপবৃত্তাকার কক্ষপথের ডান দিকের একটি কেন্দ্রবিন্দু বা ফোকাল পয়েন্টে।
এজন্য সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব কখনোই এক থাকে না। 4 জুলাই অপসূর অবস্থানে পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয়, প্রায় 152 মিলিয়ন কিলোমিটার। এ সময়ে উত্তর ও দক্ষিণ গোলার্ধে যথাক্রমে শীত ও গ্রীষ্ম ঋতু বিরাজ করে। আবার 3রা জানুয়ারি অনুসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 147 মিলিয়ন কিলোমিটার। এ সময়ে উত্তর গোলার্ধে শীতকাল ও দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হয়। অনুসূর অবস্থানে অর্থাৎ সর্বাধিক নিকটবর্তী অবস্থানে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হওয়ায় উত্তর গোলার্ধের গ্রীষ্ম অপেক্ষা দক্ষিণ গোলার্ধের গ্রীষ্মকাল প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি উষ্ণ হয়। আইনস্টাইনের রিলেটিভিটি সূত্র অনুসারে পৃথিবীর কক্ষপথের একটু একটু করে স্থান পরিবর্তন ঘটে। এ কারণে সূর্য 10,000 বছরের ব্যবধানে দ্বিতীয় অন্য একটি ফোকাল পয়েন্টে বা কেন্দ্রবিন্দুতে অর্থাৎ বাঁ দিকের কেন্দ্রবিন্দুতে চলে আসবে। সূর্যের এই আপাত সরণকে অয়ন চলন বলে। সে সময়ে অপসূর অবস্থানে উত্তর গোলার্ধে হবে শীতকাল, এখন যেখানে হয় গ্রীষ্মকাল। আবার অনুসূর অবস্থানে উত্তর গোলার্ধে হবে গ্রীষ্মকাল, এখন যখন হয় শীতকাল। দক্ষিণ গোলার্ধের ঠিক এর বিপরীত ঋতু বৈচিত্র্য লক্ষ্য করা যাবে। এই ঋতু বৈপরীত্যের ফলে তখন উষ্ণতার পার্থক্য চরম পর্যায়ে পৌঁছাবে। সুতরাং সূর্যের অয়ন চলনের প্রত্যক্ষ ফল হিসাবে শীত ও গ্রীষ্মের মধ্যে উষ্ণতার চরম বিচ্যুতি বা পার্থক্য জলবায়ু পরিবর্তনের এক অন্যতম কারণ। এখন বলবো পার্থিব কারণ অর্থাৎ জিওজেনিক কজেস। এর মধ্যে প্রথমেই যেটি আলোচনা করব তা হলো ভূসংক্ষোভজনিত কারণ। ভূ আন্দোলনের ফলে অভিসারী পাতসীমানায় পলিরাশি সংকুচিত ও উত্থিত হয়ে পর্বত গঠন করলে স্থানটি শীতল হয়ে পড়ে এবং বায়ু চলাচলে বাধা হয়ে দাঁড়ায়। এইভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে। আবার মহাদেশীয় চলনের ফলে জলবায়ুর আঞ্চলিক পরিবর্তন ঘটে। যেমন মেরু অঞ্চলের নিরক্ষরেখা অভিমুখী চলনের ফলে মেরু অঞ্চল সংলগ্ন স্থানের বরফ গলে গিয়ে হৈমিক জলবায়ুর পরিবর্তে উষ্ণ জলবায়ুর আবির্ভাব ঘটে। আবার মহাদেশের মেরুমুখী সঞ্চালনের ফলে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। মহাদেশীয় সঞ্চালনের ফলে মহাদেশ ও মহাসাগরের মধ্যে স্থান বিনিময় ঘটে, ফলে বাষ্পীভবনের মাত্রার হেরফের ঘটে, জলবায়ু পরিবর্তন ঘটে। কখনো কখনো দুটি অভিসারী সামুদ্রিক পাতসীমানায় অগ্নুৎপাতের ফলে সমুদ্রের জল উষ্ণ হয়ে যায়, তখন সমুদ্রপৃষ্ঠ সংলগ্ন বায়ু উত্তপ্ত হয়ে এল নিনোর মতো ঘটনা জলবায়ুর পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবার স্থলভাগে আগ্নেয় বিস্ফোরণের ফলে বাতাসে যে ধূলিকণা, বিভিন্ন গ্যাস, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ভীষণভাবে বেড়ে গেলে বাতাসের উষ্ণতা বেড়ে যায়। এইভাবে জলবায়ুর পরিবর্তন ঘটে। এখন বলবো পার্থিব কারণগুলির মধ্যে অন্যতম বায়ুমণ্ডলীয় গঠনের পরিবর্তন। পৃথিবীতে উদ্ভিদের আবির্ভাবের পূর্বে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ ছিল বহুগুণ বেশি। কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে বাতাসের উষ্ণতাও ছিল বেশি। পরবর্তীকালে পৃথিবী উদ্ভিদের আবরণে ঢেকে যায়, ফলে উদ্ভিদ দ্বারা অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষিত হওয়ার কারণে পৃথিবীর উষ্ণতা বহুগুণে হ্রাস পায় এবং পৃথিবীর জলবায়ুতে পরিবর্তন সাধিত হয়। দীর্ঘমেয়াদী জলবায়ুর পরিবর্তনে প্রকৃতি যেমন কার্যকরী ভূমিকা পালন করে, তেমনি স্বল্পমেয়াদী জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকাও অগ্রগণ্য। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম। নগরায়ন, শিল্পায়ন, বসতি স্থাপন, কৃষিক্ষেত্রের বিস্তারের জন্য মানুষ নির্বিচারে অরণ্য ধ্বংস করে চলেছে। ফলে কার্বন ডাইঅক্সাইড বিয়োজনের পরিবর্তে প্রচুর পরিমাণে তা বাতাসে মিশছে। এছাড়াও জীবাশ্ম জ্বালানির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড বাতাসে সংযোজিত হচ্ছে। ভূমির যথাযথ ব্যবহার না হওয়ায় মিথেন, নাইট্রোজেন অক্সাইড, জলীয় বাষ্প প্রভৃতি গ্রিনহাউস গ্যাসগুলির বৃদ্ধি বিশ্ব উষ্ণায়নকে ত্বরান্বিত করছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বহুগুণ বাড়ায় পৃথিবীর গড় তাপমাত্রা দ্রুত বেড়ে চলেছে। বর্তমানের তুলনায় বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দ্বিগুণ হলে বায়ুমণ্ডলে গড় তাপমাত্রা বাড়বে প্রায় 3.6 ডিগ্রি সেন্টিগ্রেড। গড় তাপমাত্রা বাড়লে
পার্বত্য অঞ্চলের হিমবাহ আরও দ্রুত গলবে এবং মেরু প্রদেশের বিস্তীর্ণ তুষারক্ষেত্র গলনের ফলে সমুদ্রপৃষ্ঠ কয়েক মিটার উত্থিত হবে। তখন পৃথিবীর জলভাগের পরিমাণ অনেক বেড়ে যাবে। এভাবে জলের পরিমাণ বাড়লে বাষ্পীভবনের মাত্রাও বাড়বে এবং সেই সঙ্গে পৃথিবীর জলবায়ুর পরিবর্তন হবে। এই যে বিভিন্ন ভূতাত্ত্বিক যুগে জলবায়ু পরিবর্তনের চিহ্ন, তা পৃথিবীর উপরিভাগে, সমুদ্রতলে ও ভূত্বকের নানা স্থানে ছড়িয়ে রয়েছে। সেই প্রমাণগুলি হল: অতীত হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎপসরণের চিহ্ন। বর্তমানে সাইবেরিয়ার উত্তরাংশ, সমগ্র গ্রিনল্যান্ড ও কানাডার উত্তরাংশ ছাড়া মহাদেশীয় হিমবাহ আর কোথাও দেখা যায় না। কিন্তু কানাডা, ইউরোপ ও সাইবেরিয়ার দক্ষিণাংশে হিমবাহের ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে গঠিত ভূমিরূপগুলির চিহ্ন এখনও পাওয়া যায়। এই ধরনের ভূমিরূপগুলি প্রমাণ করে অতীতে ওই স্থানগুলি হিমশীতল জলবায়ুর অন্তর্গত ছিল। গবেষণালব্ধ তথ্য থেকে জানা যায় যে খ্রিস্টের জন্মের 3000 বছর পূর্বে পৃথিবীতে বরফাবৃত অঞ্চল কমে গিয়েছিল। এখনকার তুলনায় হিমরেখা 300 মিটার উপরে অবস্থান করছিল। আবার খ্রিস্টপূর্ব 500 সাল নাগাদ হিমরেখা অনেকটা নেমে এসেছিল। পরবর্তীকালে তার আবার পশ্চাৎপসরণ ঘটে। সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে হিমরেখার পুনরায় অবনমন ঘটে। বিংশ শতাব্দীতে হিমরেখার আবার পশ্চাৎপসরণ ঘটে। কানাডার বিস্তীর্ণ অঞ্চলে হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎপসরণের চিহ্ন রয়ে গেছে। হিমবাহের অগ্রগমন ও পশ্চাৎপসরণ, হিমরেখার নেমে আসা, উপরে ওঠা ইত্যাদি প্রমাণ করে অতীতে বারে বারে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। এবারে বলবো পললের আস্তরণে জলবায়ু পরিবর্তনের চিহ্নগুলি। ভূত্বকে পললের সঞ্চয় অতীত জলবায়ু সম্পর্কে একটা ধারণা দেয়। আমেরিকা, আফ্রিকা, এশিয়া, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের মরুভূমিতে লবণের খনির অবস্থান থেকে ওই অঞ্চলের অতীতের আর্দ্র জলবায়ুর উপস্থিতি ব্যাখ্যা করা যায়। বর্তমানে স্থলভাগে যেসব অঞ্চলে লবণের স্তর উপস্থিত, সেসব অঞ্চলে পূর্বে হ্রদের সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে তাপমাত্রা বৃদ্ধির ফলে অতিমাত্রায় বাষ্পীভবন ঘটে। হ্রদের জল শুকিয়ে গেলে সঞ্চিত লবণের স্তর লবণ খনিতে পরিণত হয়। এগুলি সবই অতীত জলবায়ু পরিবর্তনের নিদর্শন বহন করে। এখন বলবো সমুদ্র পৃষ্ঠের পরিবর্তনের কথা। বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড গ্যাস সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলি দ্রুত হারে বৃদ্ধি পাওয়ায় বায়ুমণ্ডলের উষ্ণতা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। ফলে মেরু প্রদেশ ও উচ্চ পর্বতের চিরতুষারাবৃত অঞ্চল থেকে হিমবাহ গলে যাচ্ছে। হিমবাহ গলনের ফলে সমুদ্র জলের উচ্চতা বাড়ছে। বিশ্ব জলবায়ু সংক্রান্ত আন্তঃরাষ্ট্রীয় প্যানেলের একটি হিসেব অনুযায়ী বিগত কয়েক শতকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 10 থেকে 20 সেমি বেড়েছে। আবার বায়ুমণ্ডলের উষ্ণতা কমলে সমুদ্রপৃষ্ঠের বিপরীত অবস্থার সৃষ্টি হয়। প্লেইস্টোসিন হিমযুগে বায়ুমণ্ডলের উষ্ণতা ভীষণভাবে কমে যাওয়ায় সমুদ্রপৃষ্ঠ প্রায় 32 মিটার নেমে যায়। ফলে ওই সময়ে নদীর নিম্নক্ষয়ের শেষ সীমারও পরিবর্তন ঘটে। তখন উন্মুক্ত সমুদ্রতটের উপর নদীর ক্ষয়কার্যের ফলে নতুন নদী খাত সৃষ্টি হয়। আবার বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রপৃষ্ঠ উত্থানের জন্য ওই নদীখাত পুনরায় সমুদ্রে নিমজ্জিত হয়। এইভাবে বারে বারে সমুদ্রপৃষ্ঠের উত্থান পতন জলবায়ু পরিবর্তনের ইঙ্গিত দেয়। এবারে আসি জীবাশ্ম বিশ্লেষণের কথায়। জীবজগতে উদ্ভিদ ও প্রাণীকুলের বিন্যাস জলবায়ু নির্ভর। ভিন্ন ভিন্ন জলবায়ুতে ভিন্ন ভিন্ন উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল গড়ে ওঠে। জলবায়ুর পরিবর্তনে উদ্ভিদ ও প্রাণীদের পরিবর্তন লক্ষ্য করা যায়। প্রাণীদের জীবাশ্ম থেকে ওই অঞ্চলের জলবায়ু সম্পর্কে ধারণা পাওয়া যায়। যেমন প্লাঙ্কটন সাধারণত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের সমুদ্র জলে বেড়ে ওঠে। সমুদ্রের যেসব অঞ্চলে প্লাঙ্কটনের জীবাশ্ম পাওয়া যায়, সেই সব সামুদ্রিক অঞ্চলের অতীত জলবায়ু সম্পর্কে ধারণা লাভ করা যায়। আবার স্থলভাগের মেরুদণ্ডী প্রাণীদের জীবাশ্ম থেকে তাদের আবাসস্থলের জলবায়ু সম্পর্কে জানা যায়। তেমনি উদ্ভিদের অস্তিত্ব রক্ষায় জলবায়ুর প্রভাব সর্বাধিক।
একটি নির্দিষ্ট প্রকৃতির উদ্ভিদ একটি নির্দিষ্ট জলবায়ুতেই গড়ে ওঠে। নিরক্ষীয় অঞ্চলে যে ধরনের বড় পাতার উদ্ভিদ জন্মায় তা মরুভূমিতে স্বাভাবিকভাবে জন্মাতে পারে না। আবার নাতিশীতোষ্ণ অঞ্চলে সরলবর্গীয় উদ্ভিদ নিরক্ষীয় বা মরু কোনো অঞ্চলেই স্বাভাবিকভাবে গড়ে উঠতে পারে না। জয়সালমীরের মরু জলবায়ুতে সরলবর্গীয় দেওদার গাছের উপস্থিতি একেবারেই অসম্ভব, কারণ দেওদার গাছ অন্য উচ্চ অক্ষাংশীয় শীতল জলবায়ুতে অথবা উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায়। তথাপি এই অঞ্চলে উড ফসিল পার্কে সস্থানিক দেওদার গাছের জীবাশ্ম ওই অঞ্চলের জলবায়ু পরিবর্তনেরই আভাস দেয়। সুতরাং এই সকল বিষয়গুলি মাথায় রেখেই এ কথাটিই বলবো, পৃথিবীর তাবৎ জীবকুল পৃথিবীর জলবায়ুর উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এতটাই নির্ভরশীল যে তার সামান্য পরিবর্তন হলেও সকলের উপরে তার গভীর প্রভাব পড়ে। প্রকৃতির উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই ঠিকই, কিন্তু আমরা নিজেরা নিজেদের কৃতকর্মের উপর রাশ টেনে পৃথিবীর জলবায়ুর এই দ্রুত পরিবর্তনে রাশ টানতে পারি। সুতরাং মানুষের বিবেচনাহীন ও অপরিণামদর্শী আচরণে নিয়ন্ত্রণ এনে পৃথিবীর জীবকুলকে রক্ষা করতে পারি আমরাই। এ দায়িত্ব আমাদেরই। পৃথিবীর সকল জীব সুস্থ থাক, ভালো থাক, এই আশা রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনা শেষে তোমাদের জন্য থাকছে কিছু প্রশ্নাবলী। প্রশ্নগুলি হলো: 1. পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণগুলি কী কী? 2. অতীত জলবায়ু পরিবর্তনের প্রমাণগুলি লেখো। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটি দেখতে থাকো। ধন্যবাদ সকলকে।